অরিশ ইংলিশ এডুকেশনের আরো একটি বিশেষ আলোচনায় আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আলোচনা করব অষ্টম শ্রেণী অর্থাৎ ক্লাস 8 এর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ অ্যানুয়াল এক্সামিনেশনের কোশ্চেন পেপার নিয়ে। এই কোশ্চেন পেপারে তোমরা জানো যে তোমাদের ফুল মার্কস থাকে 70 নাম্বার, অর্থাৎ 70 নম্বরের পরীক্ষা হয়, এবং সেই 70 নাম্বারের মধ্যে সিনটা যেটা দুটো ভাগে ভাগ থাকে, প্রোজ এবং পোয়েট্রি, তাতে থাকতে পারে মোট 20 নম্বর, আনসিনে 15 নম্বর, গ্রামার এবং ভোকাবুলারিতে 15 নম্বর, এবং রাইটিং স্কিল এক্ষেত্রে থাকে 20 নম্বর। বেশিরভাগ স্কুলে এইভাবেই কোশ্চেন প্যাটার্ন সেট করা হয়। কোনো কোনো স্কুলে গ্রামারের পোর্শনটাকে কিছুটা কম করে রাইটিং এ কিছু বাড়তি দেওয়া হয়, কোনো কোনো স্কুলে সিনের অংশটাকে কিছুটা কম করে আনসিনের ব্যাপারটাকে গুরুত্ব দেওয়া বা একটু বাড়তি নাম্বার দেওয়া হয়। এটা স্কুল ভেদে কোশ্চেনের ভেদ হয়। এই জন্য আজকের কিন্তু ভিডিওটা বেশ বড় হতে চলেছে, কারণ শুধুমাত্র নির্দিষ্ট একটি বা দুটি টপিক বললে হবে না, বিভিন্ন স্কুলের কথা মাথায় রাখতে গিয়ে আজকের ভিডিওটাও বেশ বড় হয়ে গেছে। তাহলে তোমরা যদি এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখে যাও, তাহলে আমার স্থির বিশ্বাস তোমরা অবশ্যই সমস্ত প্রশ্ন কমন পাবে। তোমাদের গ্রামার, রাইটিং স্কিল কোনো জায়গাতে কোনো আনকমন থাকবে না। তাহলে এসো আলোচনাটা শুরু করি। আলোচনাটা শুরু করছি সিন পোর্শনের প্রোজ অংশটা থেকে। প্রোজ অংশ থেকে বুঝতে পারছো প্রশ্ন এইভাবেই তোমাদের প্রোজ দিয়ে প্রশ্ন শুরু হয়। তো যে বেশিরভাগ স্কুলে যে অংশগুলো থেকে, প্রোজের যে অংশগুলো থেকে তোমাদের কোশ্চেন আসবে বেশিরভাগ স্কুলে, সেই অংশগুলো আমি এখন আলোচনা করছি। তাহলে এসো দেখে নি সেই অংশগুলিকে। আমি প্রথমেই প্রোজের যে অংশটা তোমাদের বলবো সেটা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পেজ 119-এ পাবে। বিফোর গোয়িং আউট দ্য নেক্সট ডে, অর্থাৎ তোমাদের দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রি, এই অংশটা থেকে। এই অংশটা থেকে প্রশ্ন আসলে যে যে প্রশ্নগুলো হতে পারে এখন আমি সেগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি। এই অংশের সম্ভাব্য প্রশ্নগুলি এরকম। প্রথমে থাকতে পারে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স এর মধ্যে যে প্রশ্নগুলো থাকবে, হোয়াট ডিড হি ডু বিফোর গোয়িং আউট দ্য নেক্সট ডে, বেরিয়ে যাওয়ার আগে তিনি কি করেছিলেন, অর্থাৎ এটা এলিজাবেথ বফার কি করেছিলেন, এখানে হি বলতে এলিজাবেথ বফার। দ্বিতীয় প্রশ্ন, হাউ ডিড হি প্ল্যান্ট হিজ 100 অ্যাকর্নস, কিভাবে 100টা ওক গাছের বীজ তিনি বপন করেছিলেন, এটা কিন্তু ভালো করে দেখে নেবে। তৃতীয় প্রশ্ন, হাউ ডিড হি স্পেন্ড হিজ লাইফ ইন এ ফার্ম ইন দ্য প্লেন্স, অর্থাৎ সমতল ভূমিতে তিনি কিভাবে তার জীবন অতিবাহিত করেছিলেন এর আগে। চতুর্থ প্রশ্ন, হোয়াট ডিড হি রিজলভ, তিনি কি প্রতিজ্ঞা করেছিলেন, অথবা এটাই অন্যভাবে থাকতে পারে, হোয়াট ডিড হি ডিসাইড দেন, তারপর তিনি কি সিদ্ধান্ত নিয়েছিলেন, কি ডিসাইড করেছিলেন। পঞ্চম প্রশ্ন, হাউ ডিড দ্য ম্যান লিভ হিজ আর্লি লাইফ, এটাও কিন্তু তোমাদের তৃতীয় প্রশ্নের বিকল্প প্রশ্ন, কিভাবে তার আগের জীবন কাটিয়েছিলেন। ষষ্ঠ প্রশ্ন, হোয়াই ডিড হি রিটায়ার দেয়ার, কেন তিনি ওই নির্জনতায় চলে গিয়েছিলেন। সপ্তম প্রশ্ন, হাউ ডিড হি পাস হিজ টাইম নাও, এখন কিভাবে তিনি তার সময় কাটাতেন। আর অষ্টম প্রশ্ন, হোয়াট ডিড হি ফিল অ্যাবাউট হিজ কান্ট্রি, তার দেশের নিয়ে তার চিন্তা ভাবনা কি ছিল। এই যে প্রশ্নগুলো, এগুলো প্রত্যেকটাই 2 নম্বরের জন্য, স্কুল ভেদে 1 নম্বরের জন্য আসতে পারে, 2 বা 4টে প্রশ্ন থাকবে, তার জন্য আমি সম্ভাব্য সমস্ত প্রশ্নগুলোই আমি এখানে দিয়ে দিয়েছি। এই প্রশ্নগুলো করলে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। এছাড়া দ্বিতীয় যে ধরনটা হতে পারে সেটা হচ্ছে ট্রু ফলস। এক্ষেত্রে 1 নম্বরের জন্য, দ্য ম্যান ওয়াজ প্ল্যান্টিং অরেঞ্জ ট্রিজ, অরেঞ্জ গাছ অর্থাৎ লেবু গাছ লাগাচ্ছে, এটা ফলস হবে। হি ওয়াজ বিলো 50, তার বয়স 50 এর নিচে, এটাও ফলস হবে। হি নাও লিভড ইন এ ক্রাউডেড প্লেস, সে এখন ভিড়ের জায়গায় থাকে, এটাও ফলস হবে। হি হ্যাড অনলি এ ডগ উইথ হিম নাও, তার কাছে শুধুমাত্র একটা কুকুর ছিল, এটাও ফলস হবে, কারণ তার সঙ্গে 30টার মতো মেষও ছিল, ভেড়াও ছিল। ষষ্ঠ প্রশ্ন, ট্রু ফলসে, দ্য ম্যান প্রেফার্ড হিউম্যান কোম্পানি, মানুষটি মানুষের সঙ্গ পছন্দ করত, এটাও ফলস হবে। হি হ্যাড এ ওয়াকিং স্টিক উইথ হিম, তার সঙ্গে ছিল একটা ওয়াকিং স্টিক অর্থাৎ হাঁটার লাঠি, কিন্তু লাঠি ছিল না, একটা আয়রন রড, সেটাকে তিনি হাঁটার লাঠির মতো ব্যবহার করতেন, এটাও তাহলে ফলস হবে। সপ্তম, হি হ্যাড বিন প্ল্যান্টিং ট্রিজ ইন দ্য লোনলি প্লেস, এটা হবে ট্রু, সেই একা জায়গায়, এই ফাঁকা জায়গাতে তিনি বা নির্জন জায়গায় তিনি গাছ বপন করছেন, গাছ লাগিয়ে যাচ্ছিলেন। তৃতীয় ধরন, শূন্যস্থান পূরণ, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। প্রথম প্রশ্ন, দ্য ম্যান ওয়াজ প্ল্যান্টিং ট্রিজ ফর, তিনি কিসের জন্য কতদিন ধরে গাছ লাগাচ্ছিলেন, এটা হবে ফর 10 ইয়ার্স। দ্বিতীয়, হি হ্যাড প্ল্যান্টেড অলরেডি, কতগুলো গাছ তিনি লাগিয়েছিলেন, সরি প্রথমেরটা হবে 3 ইয়ার্স, এক্ষেত্রে হবে অলরেডি 100,000 অর্থাৎ 1 লক্ষ, 1 লাখ। নেম
অফ দ্য ম্যান ওয়াজ, অর্থাৎ লোকটার নাম লিখতে হবে এলিজিয়ার বফার। মোস্ট অফ দ্য টাইম হি হ্যাড লিভড, তিনি জীবনের বেশিরভাগ সময় কোথায় কাটিয়েছিলেন। এই 4টে শূন্যস্থান পূরণ, এছাড়া ট্রু ফলস এবং আমি যে প্রশ্নগুলো বলেছি সেগুলো যদি দেখে যাও তাহলে এই অংশের সমস্ত সম্ভাব্য প্রশ্ন তোমরা কমন পাবে। আমি দ্বিতীয় যে অংশটা অবশ্যই দেখে যেতে বলবো সেটা তোমরা পাঠ্য বইয়ের ওই পেজ 119 আর 120 এই দুটো মিলে পাবে, পেজ 119, পেজ 120, এই দুটো পেজের মধ্যে পাবে। এটাও দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ এটা থেকেই আছে। এখন আমরা দেখে নেব এই অংশটা থেকে প্রশ্ন থাকলে তার সম্ভাব্য প্রশ্নগুলি। এই অংশ থেকে সম্ভাব্য প্রশ্নগুলোকে আমি 3 ভাগে ভাগ করেছি। প্রথমে মাল্টিপল চয়েস টাইপ, অর্থাৎ টিক দ্য কারেক্ট আনসার। এখানে বুঝতেই পারছো 4টে অপশন আছে বা থাকে, সেই 4টে অপশনের মধ্যে যেটা সঠিক সেটাতেই দাগ দিতে হবে। এরপর প্রত্যেকের পাশে পাশে বক্স করা থাকতে পারে, সেই বক্সের মধ্যে টিক দিতে হবে, অথবা যদি না থাকে তাহলে হয় এ অথবা বি অথবা সি অথবা ডি, সেইগুলোতে তোমাদের টিক দিতে হবে। টিক এমন ভাবে দেবে যেন যেটাতে দাগ দিয়েছো টিক দিয়েছো সেটা যেন স্পষ্টভাবে বোঝা যায়। তাহলে প্রথম, দ্য ন্যারেটর ওয়াজ এনগেজড ইন ওয়ার ফর, কতদিন ন্যারেটর অর্থাৎ কথক কতদিন যুদ্ধে ব্যস্ত ছিলেন, এটা উত্তর হবে অপশন সি 5 ইয়ার্স। দ্বিতীয়, দ্য রাইটার রিভিজিটেড এলজিয়ার বফার্স ওক ফরেস্ট ইন দ্য ইয়ার, কত সালে তিনি ওই এলজিয়ার বফারের ওক গাছের জঙ্গলকে রিভিজিট করেছিলেন। প্রথম করেছিলেন 1913 সালে, তারপরে করেছিলেন 1920 সালে, তারপর তিনি করেছিলেন 1920 সালে। এটার উত্তর হবে অপশন সি 1920। তৃতীয়, দ্য ন্যারেটর অ্যালং উইথ দ্য শেফার্ড ওয়াজ ওয়াকিং থ্রু দ্য ওক ফরেস্ট, যেভাবে যে হাঁটছিলেন সেটা কি ছিল, উইথ এ হার্টি টকিং সাইলেন্টলি উইথ এ ফিউ ইম্পর্টেন্ট ওয়ার্ডস ইন অ্যাঙ্গার, কিভাবে তারা হাঁটছিলেন, এটার উত্তর হবে অপশন বি সাইলেন্টলি, নিস্তব্ধে তারা চুপচাপ হাঁটছিলেন। চতুর্থ, এলজিয়ার বফার ওয়াজ এ ট্রি কাটার, এ ট্রি প্ল্যান্টার, এ উড পোচার, এ বেগার, তিনি কে, তিনি হচ্ছেন একজন ট্রি প্ল্যান্টার মানে বৃক্ষরোপণকারী, ট্রি প্ল্যান্টার, অপশন বি। পঞ্চম প্রশ্ন, দ্য ওক ফরেস্ট হ্যাড স্প্রাং with a combined effort of the villagers, with the combined effort of the villagers and the shepherd, from the hands and from the soul of the shepherd, by none of the above, মানে ওক গাছের জঙ্গলটা কে সৃষ্টি করেছিল, এক্ষেত্রে হবে অপশন সি ফ্রম দ্য হ্যান্ডস অ্যান্ড ফ্রম দ্য সোল অফ দ্য শেফার্ড। ওই যে এলিজার বফার যিনি এর আগে মানে তিনি মেষপালক ছিলেন এবং তিনি গাছ লাগিয়ে বেড়াতেন, তার তার একক প্রচেষ্টাতেই ওক গাছের জঙ্গলটা তৈরি হয়েছিল, তাই এটা উত্তর হবে অপশন সি। এইগুলো ছাড়া এবারে ট্রু ফলস, এক্ষেত্রে ট্রু ফলসের সঙ্গে কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। মনে রাখবে ট্রু ফলসটা ঠিক হলেই তবেই সাপোর্টিং স্টেটমেন্টের জন্য তোমরা বরাদ্দ নাম্বারটা পাবে। তোমাদের অনেকের ক্ষেত্রে কি হলো, ট্রু অথবা ফলসটা তোমরা ভুল লিখলে কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টটা ঠিক লিখলে সেক্ষেত্রে কোনো নাম্বার পাবে না। কিন্তু যদি ট্রু মানে টি অথবা এফটা ঠিক লেখো কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টটা কোনো কারণে ভুল হয়ে গেল, সেক্ষেত্রে তোমরা 1 নাম্বার পাবে। এই ক্ষেত্রে যদি সাপোর্টিং স্টেটমেন্ট চায় তাহলে কিন্তু ট্রু ফলস এর ক্ষেত্রে 2 নম্বর থাকবে। প্রথম, দ্য ওকস ওয়্যার 10 ইয়ার্স ওল্ড ইন 1910, অর্থাৎ 1910 সালে ওক গাছগুলো ছিল 10 বছর বয়সী, এটা হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা খুঁজে দেখে লিখতে পারবে। দ্বিতীয়, আফটার দ্য এন্ড অফ দ্য ওয়ার দ্য ন্যারেটর থট অফ ভিজিটিং দ্য শেফার্ড, হ্যাঁ যুদ্ধ শেষ হওয়ার পর কথকের মনে হয়েছিল যে শেফার্ডের সঙ্গে দেখা করতে যাবে, এটা অবশ্যই ট্রু, সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা দেখতে পাবে। তৃতীয়, রিভিজিটিং দ্য ল্যান্ড দ্য ন্যারেটর ওয়াজ ইমপ্রেসড, ওই ল্যান্ডকে ওই এলাকাটাকে তিনি আবার দেখে তিনি খুব প্রভাবিত হয়েছিলেন, এটা অবশ্যই ট্রু হবে, সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা সেই অনুযায়ী দিয়ে দেবে। এরপর চতুর্থ যে ধরনটা হতে পারে সেটা হচ্ছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, এই মানে এই প্রশ্নের উত্তরও আসতে পারে। প্রথম প্রশ্ন, হাউ মেনি ইয়ার্স লেটার ডিড দ্য ন্যারেটর রিভিজিট দ্য কান্ট্রি, কত বছর পর কথক ওই দেশে আবার গিয়েছিলেন। দ্বিতীয় প্রশ্ন, আই ফাউন্ড দ্যাট দ্য ওয়ার হ্যাড নট ডিস্টার্বড হিম এট অল, আমি দেখলাম যে যুদ্ধ তাকে এক বিন্দুমাত্র বিব্রত করতে পারেনি। হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য ওয়ার হ্যাড নট বিন এবল টু ডিস্টার্ব এলজিয়ার বফার, কেন তুমি মনে করো এলজিয়ার বফার যুদ্ধের দ্বারা বিব্রত হননি, এটার উত্তর লিখতে হবে। তৃতীয়, হোয়াট ওয়াজ দ্য ন্যারেটরস রিয়াকশন অন সিইং দ্য ম্যাসিভ ওক ট্রি, বড় বড় ওক গাছগুলোকে দেখে কথকের কি প্রতিক্রিয়া হয়েছিল, এই প্রশ্নগুলো তোমরা দেখে যাবে। তোমরা অনেকে হয়তো বলবে যে এই প্রশ্নগুলোর উত্তর আমি এখানে করে দিতে পারতাম, তাহলে ভিডিওটা
অসম্ভব বড় হয়ে যেত। এমনিতেই ক্লাস 8 এর সিম পোর্শনের জন্য তোমাদের 5টা থাকে লেসন 8 থেকে লেসন 13 পর্যন্ত। সেই জন্য ক্লাস 8 এর ক্ষেত্রে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তাই আমি দিলাম না। যদি তোমাদের মনে হয়, তোমরা যদি প্রয়োজন হয়, আমি এগুলোর জন্য আলাদা ভিডিও বানাবো। এই ক্ষেত্রে কিন্তু প্রশ্নের ভিডিও যেহেতু, অর্থাৎ মডেল প্রশ্নের ভিডিও, তাই আমি এই ক্ষেত্রে উত্তরগুলো বললাম না, প্রশ্নের উত্তর বললাম না, বাকি অন্যান্য সবগুলোর উত্তরই আমি বলে দিয়েছি। এরপর তৃতীয় যে অংশটা আমি তোমাদেরকে দেখে যেতে বলবো, সেটা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পেজ 89 অর্থাৎ 89 নম্বর পাতা পৃষ্ঠায় পেয়ে যাবে। এই অংশটা যদি তোমাদের প্রশ্নপত্রে থাকে, তাহলে যে সমস্ত সম্ভাব্য প্রশ্নগুলো হতে পারে সেগুলো আমি এখন তোমাদের বলে দিচ্ছি, ও খুব ভালো করে দেখে নাও। এই অংশের সম্ভাব্য প্রশ্নগুলোকে আমি 3 ভাগে ভাগ করেছি। প্রথমে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। প্রথম প্রশ্ন, হু ইজ এ শিপ ব্রোকার, অর্থাৎ জাহাজের ব্যবসায়ী কাকে বলবো, শিপ ব্রোকার কাকে বলবো। দ্বিতীয় প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আইটেম সাপ্লাইড বাই শিপ ব্রোকার্স টু শিপস, অর্থাৎ শিপ ব্রোকারদের দ্বারা জাহাজে সরবরাহ করা সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস কোনটি। তৃতীয় প্রশ্ন, নেম দ্য ফুয়েল ইউজড বাই শিপস ইন ওল্ডেন ডেজ, অর্থাৎ পুরোনো দিনে জাহাজে জ্বালানি হিসাবে কি ব্যবহার করা হতো। চতুর্থ প্রশ্ন, হোয়ার ডিড দ্য অথার্স ফাদার সেট আপ এ শিপ ব্রোকিং ফার্ম, অর্থাৎ লেখকের বাবা কোথায় জাহাজের জন্য দোকান খুলেছিলেন। পঞ্চম প্রশ্ন, হোয়েন ডিড দ্য ফার্স্ট মিটিং বিটুইন দ্য অথার্স মাদার অ্যান্ড হিজ ফাদার টেক প্লেস, অথারের বাবা এবং মায়ের মধ্যে প্রথম সাক্ষাৎ কোথায় হয়েছিল। এই সমস্তগুলোর প্রশ্নের উত্তরই তোমরা তোমাদের পাঠ্যাংশের মধ্যেই পেয়ে যাবে। দ্বিতীয় ধরন যেটা হতে পারে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ ড্যাশ পূরণ, শূন্যস্থান পূরণ করা। সার্পসবর্গ ওয়াজ এ স্মল টাউন নিয়ার, কোথাকার সামনে সেটা তোমাদের লিখতে হবে। দ্য অথার্স ফাদার ওয়াজ এ, লেখকের বাবা কি ছিলেন, ওয়াজ এ শিপ ব্রোকার, সেটা লিখতে হবে। 3 নম্বর, দ্য অথার্স ফাদার ম্যারিড হিজ মাদার, কত সালে তিনি বিয়ে করেন, এখানে সালটা উল্লেখ করতে হবে, কত সাল। চতুর্থ, দ্য ন্যারেটার্স গ্র্যান্ডফাদার ওয়াজ, তিনিও কি ছিলেন সেটা লিখতে হবে। পঞ্চম প্রশ্ন, হ্যারল্ড ঝ্যাল হ্যাড লস্ট, মানে অথারের বাবা তার বাঁ হাতটা হারিয়েছিলেন, সেটা তোমাদের এখানে লিখতে হবে। ষষ্ঠ প্রশ্ন, এ শিপ ব্রোকার ইজ এ পারসন হু, একজন শিপ ব্রোকার কে, সেটা তোমাদের লিখতে হবে। এটা তোমরা পাঠ্যাংশ থেকে লিখে নিতে পারবে। তৃতীয় যে টাইপ, সেটা হচ্ছে রাইট ট্রু অর ফলস, এটার ক্ষেত্রে সাপোর্টিং স্টেটমেন্ট খুঁজেছে। সাপোর্টিং স্টেটমেন্ট খুঁজলে 2 নম্বর করে থাকবে প্রত্যেকটা প্রশ্নের উত্তরের জন্য। হ্যারল্ড ঝ্যাল হ্যাড লস্ট হিজ আর্ম হোয়েন হি ওয়াজ 14, তার হ্যারল্ড ঝ্যালের 14 বছর বয়সে তার হাত কাটা বাদ গেছিল, এটা অবশ্যই ট্রু, সাপোর্টিং স্টেটমেন্ট লিখে দেবে। সোফি ম্যাকডালেন হ্যাসেলবার্গ ওয়াজ দ্য নেম অফ হ্যারল্ড ঝ্যালস মাদার, এটাও ট্রু, এটা লিখে দেবে। কিভাবে, এই যে দুটো ট্রু ফলস এবং যে বাকি অংশগুলো তোমাদের বললাম, এগুলো তোমরা খুব ভালোভাবে দেখে যাবে। যদি এই অংশটা থেকে প্রশ্ন আসে, তাহলে এই প্রশ্নগুলোর মধ্যেই তোমরা কমন পাবে। প্রোজ অংশ আলোচনার পর এখন দেখে নি পোয়েট্রি অংশ। পোয়েট্রিতে তোমাদের দুটো পোয়েট্রি আছে এবং দুটো পোয়েট্রি থেকে বিভিন্ন স্কুলে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসবে, তাই তোমাদেরকে দুটো পোয়েট্রি খুব ভালো করে দেখে যেতে হবে, কবিতা নাম এবং কবির নাম সহ। কিন্তু সবচাইতে আকর্ষণের বিষয়টা হচ্ছে, যে সমস্ত প্রশ্নগুলো আমি বলে দিয়েছি বেশিরভাগ ক্ষেত্রে সেই সমস্ত প্রশ্নগুলো থেকেই প্রশ্ন আসবে। চলো এখন তাহলে দেখে নি কি কি প্রশ্ন হতে পারে। আমি প্রথমে তোমাদেরকে বলছি মেরি ল্যাম্বের লেখা সামার ফ্রেন্ডস, এই কবিতাটা যেটা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পেজ 85 খুঁজে পাবে, সেখান থেকে কি কি সম্ভাব্য প্রশ্ন হতে পারে পুরো কবিতাটাই তোমরা খুব ভালো করে অবশ্যই দেখে যাবে। প্রশ্ন যদি তোমাদের আসে তাহলে এই প্রশ্নগুলোর মধ্যেই আসবে, প্রশ্নগুলো দেখে নাও। টিক দ্য কারেক্ট অপশনস, মাল্টিপল চয়েস টাইপের প্রশ্নের মধ্যে যেটা আসতে পারে। দ্য সোয়ালো কামস টু আস ইন, সোয়ালো কখন আসে আমাদের কাছে, এটা অবশ্যই হবে সামার। অপশন সি, দ্য স্প্যারো কামস টু আস ইন, স্প্যারো কখন আসে, অর্থাৎ চড়ুই পাখি আমাদের কাছে আসে উইন্টার, কবির মতে। তৃতীয়, এ ট্রু ফ্রেন্ড শুড বি লাইক দ্য সোয়ালো, দ্য রবিন, দ্য স্প্যারো, এক্ষেত্রে হবে অপশন সি, দ্য স্প্যারো। চতুর্থ প্রশ্ন, দ্য ওয়ার্ল্ড ক্লিং ইন দ্য পোয়েম মিন্স, ক্লিং শব্দের অর্থ কি, টু রিমেন অ্যাটাচড, টু রিমেন ডিট্যাচড, টু রিমেন স্টাক, টু রিমেন অ্যাটাচড, অর্থাৎ গায়ে গায়ে লেগে থাকা, সংলগ্ন থাকা। অপশন এটা হবে সঠিক উত্তর। 5,
ইন দ্য সামার দ্য ওয়েদার ইজ, গ্রীষ্মকালে ওয়েদার কেমন থাকে? ফাইন। অপশন বি। দ্য পোয়েটস গেস্ট ইজ দ্য, পোয়েটস এর কবির এখানে অতিথিকে? সোয়ালো। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। সপ্তম প্রশ্ন, দ্য পোয়েট হিয়ার্স দ্য সোয়ালোজ চিরপিং নোটস ফর মান্থস টুগেদার, ডেজ টুগেদার, উইকস টুগেদার। এক্ষেত্রে হবে উইকস টুগেদার। অপশন সিটা হচ্ছে সঠিক উত্তর। এছাড়া দ্বিতীয় যে ধরনটা থাকতে পারে এটা হচ্ছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। কি কি প্রশ্ন থাকতে পারে? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অ্যাবাভ পোয়েম, হু ইজ দ্য পোয়েট, অর্থাৎ কবিতার নাম এবং কবির নাম। দুটো কবিতার ক্ষেত্রে তোমাদের কবিতার নাম কবির নাম অবশ্যই খেয়াল করতে হবে। দ্বিতীয়, হু অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইজ কম্পেয়ার টু দ্য স্প্যারো, কবি কাকে স্প্যারো অর্থাৎ চড়ুইয়ের সাথে তুলনা করেছেন। তৃতীয় প্রশ্ন, হোয়াট ডাজ দ্য সোয়ালো ডু ইন সামার, অর্থাৎ সোয়ালো পাখি সামারে কি করে, গ্রীষ্মের দিনে কি করে সেটা বলতে হবে তোমাদের। যে চিমনিতে থাকে, তারপর আমাদের ঘন্টার পর সপ্তাহের পর সপ্তাহ গান শুনিয়ে যায়। চতুর্থ প্রশ্ন, হাউ ইজ দ্য বিহেভিয়ার অফ এ গে ইয়াং ফ্রেন্ড সিমিলার টু দ্যাট অফ দ্য সোয়ালো, অর্থাৎ আনন্দিত বন্ধু যারা সুখের দিনে আমাদের সঙ্গে থাকে তাদের ব্যবহারের সাথে সোয়ালো পাখির ব্যবহারের মিল কোথায়। পঞ্চম প্রশ্ন, হোয়াট টাইপ অফ ফ্রেন্ড ডাজ দ্য পোয়েট উইশ টু হ্যাভ, কি ধরনের বন্ধু কবি পেতে চান। ষষ্ঠ প্রশ্ন, হু ইজ সেইড টু বি আওয়ার গেস্ট বার্ড, কে কাকে অতিথি পাখি বলা হয়েছে। সপ্তম প্রশ্ন, হোয়েন ক্যান দ্য সোয়ালো বি সিন, সোয়ালো পাখিকে কখন দেখা যায়। এই প্রশ্নগুলোর তোমাদের উত্তর দিতে হবে। এছাড়া আমি আরেকটা ধরনের ভাগ করেছি সম্ভাব্য প্রশ্নগুলিকে, সেটা হচ্ছে ড্যাশ পূরণ, শূন্যস্থান পূরণ করা। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন বা উইথ কারেক্ট ইনফরমেশন। প্রথম, দ্য নেমস অফ দ্য বার্ডস আর, দুটো পাখির নাম লিখতে হবে, সোয়ালো অ্যান্ড স্প্যারো। দ্বিতীয় প্রশ্ন, দ্য সিজনস নেমড আর সামার অ্যান্ড উইন্টার। দ্য ওয়ার্ড ড্রেয়ারি মিনস, ড্রেয়ারি মানে কি, এটা হবে ডাল। দ্য বার্ড চিটস ফর, কতদিন ধরে রাখে, ফর উইকস টুগেদার হবে, এটা উত্তর। পঞ্চম প্রশ্ন, দ্য প্লেস হোয়ার দ্য সোয়ালো ক্যান বি সিন, সোয়ালো পাখি কোথায় দেখা যায়, ইন আওয়ার চিমনিজ, অর্থাৎ ক্যান বি সিন ইন চিমনিজ। ষষ্ঠ প্রশ্ন, দ্য সোয়ালো সিংস ফর, ওই আবার ওই একই প্রশ্ন, ফর উইকস টুগেদার। দ্য সোয়ালো উইল ফ্লাই অ্যাওয়ে, কখন পালিয়ে যায়, যখনই ওয়েদারটা একটু খারাপ হয়। অষ্টম প্রশ্ন, ইন আওয়ার লাইফ দেয়ার আর মেনি ফ্রেন্ডস লাইক, কিসের মতো আমাদের অনেক বন্ধু আছে, সোয়ালো পাখির মতো, লাইক দ্য সোয়ালো। এবারে আরেক ধরন, সেটা হচ্ছে ট্রু ফলস, এক্ষেত্রে সাপোর্টিং স্টেটমেন্ট খুঁজেছে। দ্য সোয়ালোজ চিরপিং নোটস আর হার্ড ইন দ্য টাইম অফ স্প্রিং, কখন সোয়ালো পাখি গান শোনা যায়, বসন্তকালে, এখানে বোঝে, এটা ফলস হবে, সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা লিখে দিতে পারবে। ইন উইন্টার দ্য স্প্যারো ক্লিংস ক্লোজ টু ম্যান, এটা হবে ট্রু। তৃতীয়, দ্য সোয়ালো ক্যান বি সিন ইন উইন্টার অনলি, এটা ফলস। চতুর্থ, উই ফাইন্ড মেনি ফ্রেন্ডস ইন আওয়ার গুড ডেজ, ভালো দিনে অনেক বন্ধু পাওয়া যায়, এটা অবশ্যই বুঝতে পারছো, স্বাভাবিক, এটা কমন সেন্স থেকে বোঝা যায়, এটা ট্রু। পঞ্চম প্রশ্ন, ইন দিস পোয়েম দ্য ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস আর কম্পেয়ার টু দ্য সোয়ালো বার্ড, হ্যাঁ, অর্থাৎ সুখের দিনের বন্ধুদের সোয়ালো পাখির সাথে তুলনা করা, এটা অবশ্যই হবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা দেখে নেবে। এইভাবে আমি যে চার ধরনের প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম, এগুলোকে অতি অবশ্যই খুব ভালো করে দেখে যাও। অনেক স্কুলেই কিন্তু এবারে সামার ফ্রেন্ড থেকে প্রশ্ন আসবে, তাহলে সামার ফ্রেন্ড থেকে যদি প্রশ্ন আসে এই প্রশ্নগুলোর মধ্যেই আসবে, তোমরা এই প্রশ্নগুলো নিশ্চিন্তে কমন পাবে। এরপর দ্বিতীয় কবিতা, অর্থাৎ সামওয়ান নামে যে কবিতাটা আছে, সেই কবিতাটা তোমাদের পাঠ্য বইয়ের পেজ 110-এ তোমরা খুঁজে পাবে। এই কবিতাটা যদি তোমাদের প্রশ্নপত্রে থাকে তাহলে সম্ভাব্য প্রশ্নগুলো হবে এই রকম। এই সামওয়ান কবিতাটা থেকে যে প্রশ্নগুলো আসতে পারে আমি সেগুলো এখন বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, বুঝতেই পারছো, অল্টারনেটিভ অর্থাৎ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন। সামওয়ান অ্যাপিয়ার্ড টু নক অ্যাট দ্য স্পিকার্স, এখানে কোনটা হবে, এটা হবে অপশন সি, স্মল ডোর। দ্বিতীয়, ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল ওয়াজ মেড বাই এ বিটল, বিটল মানে হচ্ছে গুবরে পোকা, আউল মানে পেঁচা, ড্রাগন ফ্লাই মানে ফড়িং, ক্রিকেট মানে ঝিঝি পোকা, এক্ষেত্রে হবে বিটল, অপশন এ। তৃতীয় প্রশ্ন, হ্যাভিং লিসেন্ড টু সামওয়ান সাউন্ড দ্য স্পিকার, মানে কারো ডাক শুনে স্পিকার কি করে, ওয়েন্ট টু দ্য ডোর, ফ্লেড ফ্রম হোম, ওপেন দ্য ডোর, শাট দ্য ডোর, ওপেন দ্য ডোর, তিনি দরজা খুলেছিলেন, অপশন সি হবে সঠিক উত্তর। চতুর্থ, দ্য পোয়েট লুকড টু, কবি কেমন ভাবে দেখেছিলেন, নর্থ, সাউথ, লেফট অ্যান্ড রাইট, নান অফ দিস, কোন দিকে দেখেছিলেন, এটা হবে লেফট অ্যান্ড রাইট, সি, অপশন সি টা হবে সঠিক উত্তর। এছাড়া
কমপ্লিট দ্য দ্বিতীয় ধরনের যে প্রশ্ন থাকতে পারে সেটা হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ ড্যাশ পূরণ, শূন্যস্থান পূরণ করা। প্রথম প্রশ্ন, সামওয়ান কেম নকিং অ্যাট ড্যাশে যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে, অ্যাট দ্য স্মল ডোর অফ দ্য পোয়েট, এটা লিখতে হবে। দ্বিতীয়, দেয়ার ওয়াজ নো স্টারিং ইন দ্য নাইট, বা এই ধরনের কিছু একটা আছে, তোমাদের কবিতার লাইন দেখে লিখে নিতে হবে। তৃতীয়, দ্য পোয়েট হার্ড দ্য স্ক্রিচ আউস কল ফ্রম দ্য ফরেস্ট, এটা হবে ফ্রম দ্য ফরেস্ট। ডি, দ্য পোয়েট ডিড নট নো হু কেম নকিং অ্যাট হিজ স্মল ডোর, কে তাকে ডাকতে এসেছিল সেটা কবি জানেন না, এটা লিখতে হবে। পঞ্চম প্রশ্ন, দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ স্ট্যাঞ্জাস ইজ, অর্থাৎ কবির নাম লিখতে হবে, ওয়াল্টার ডে লা মেয়ার। ষষ্ঠ প্রশ্ন, ওপেনিং দ্য ডোর দ্য পোয়েট লুকড টু লেফট অ্যান্ড রাইট না কি ছিল সেটা লিখতে হবে। সপ্তম প্রশ্ন, অনলি দ্য বিজি বেটল ওয়াজ ট্যাপিং ইন দ্য ওয়াল, অ্যাট দ্য ওয়াল বা অন দ্য ওয়াল সেটা লিখতে হবে। অষ্টম প্রশ্ন, অ্যাট লাস্ট দ্য পোয়েট ওয়াজ নট শিওর অফ দ্য স্ট্রেঞ্জার, অফ দ্য অ্যাট লাস্ট দ্য পোয়েট ওয়াজ নট শিওর অফ, বা এটা যদি লিখতে পারো হু কেম নকিং অ্যাট হিজ স্মল ডোর সেটাও লিখতে পারো, অথবা অফ দ্য স্ট্রেঞ্জার লিখলেও অসুবিধার কিছু নেই। এছাড়া ফিল ইন দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এক্ষেত্রে একটা চার্টের মতো, হু ডিড হোয়াট, কে কি করেছিল, এটা তোমাদের বইও আছে, তোমরা অবশ্যই করেছো। সামওয়ান কি করেছিল, কেম নকিং অ্যাট দ্য পোয়েট স্মল ডোর, বেটল ট্যাপিং অন দ্য ওয়াল, বা মেড ট্যাপিং সাউন্ড অন দ্য ওয়াল, বা আউল হুট ইন দ্য ফরেস্ট, ক্রিকেট, আর ক্রিকেট কি করেছিল সেটা তোমাদের লিখতে হবে। এছাড়া তোমাদের শেষ ধরনের যে প্রশ্ন থাকতে পারে সেটা হচ্ছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হোয়াট ডিড দ্য পোয়েট ডু আফটার হি হার্ড দ্য নকিং অন দ্য ডোর, অর্থাৎ দরজায় আওয়াজ শুনে, নকিং শুনে কবি কি করেছিলেন এটা তোমাদের লিখতে হবে। দ্বিতীয় প্রশ্ন, হোয়াই ডাজ দ্য পোয়েট ইউজ দ্য এক্সপ্রেশন অ্যাট অল থ্রাইস ইন দ্য লাস্ট লাইন অফ দ্য পোয়েম, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কবি অ্যাট অল শব্দটাকে 3 বার কেন ব্যবহার করেছিলেন, অথবা এটারই ওই ধরনের আরেকটা শব্দ 3 বার আছে, হোয়াই ডাজ দ্য পোয়েট রিপিট দ্য ওয়ার্ড শিওর, কবি কেন শিওর শব্দটাকে রিপিট করেছিলেন, পুনরাবৃত্তি করেছিলেন। হয়ে গেল দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে। এবার তৃতীয় প্রশ্ন, নেম দ্য অনলি বার্ড মেনশনড ইন দ্য পোয়েম, এক্ষেত্রে হবে আউল, বুঝতেই পারছো। আর নেম 2 ইনসেক্টস মেনশনড ইন দ্য পোয়েম, এক্ষেত্রে কবিতায় যে দুটো পতঙ্গের উল্লেখ আছে সেগুলো লেখো, তো অবশ্যই হবে তোমরা বিটল এবং ক্রিকেট। এবং পঞ্চম প্রশ্ন, ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবাভ পোয়েম দ্যাট মিনস নাথিং, নাথিং এর সমার্থক শব্দ খুঁজে বের করো। এটা দেখবে NAUGHT, নট এ স্টায়ারিং বলে একটা শব্দ আছে, নট NAUGHT, ওটা হবে নাথিং। এই 5টা প্রশ্ন তোমাদের দেখে যেতে হবে। আমি যে প্রশ্নগুলো বললাম, সামওয়ান কবিতা থেকে প্রশ্ন যদি আসে তোমাদের পরীক্ষায়, তাহলে এইগুলোর মধ্যে থেকে প্রশ্ন আসবে, একটাও এর থেকে বাড়তি প্রশ্ন আসবে না। তোমরা তাই এই প্রশ্নগুলোকে ভালোভাবে তৈরি করে যেও। সিন অংশে আলোচনা পর এখন দেখে নাও গ্রামার অংশ থেকে এবং গ্রামার ও ভোকাবুলারি থেকে যে যে প্রশ্নগুলো আসতে পারে। এই প্রশ্নগুলোর মধ্যে অবশ্যই অভ্যাস করতে হবে। ক্লাস 8 এর গ্রামার সবচাইতে ভার্সাটাইল, অর্থাৎ বহুমুখী, তাই ক্লাস 8 এর গ্রামারে তোমাদের অনেক ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যেতে হবে। প্রথম যেটা থাকতে পারে, তোমরা ক্লাস 8 এ উঠে নতুন শিখেছো ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ, সেগুলো থেকে যে প্রশ্নগুলো আসতে পারে এগুলো দেখে নাও। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, ডিড ইউ কাম টু স্কুল ইয়েস্টারডে, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, মাই গ্র্যান্ডফাদার সেড মে ইউ লিভ লং। তৃতীয়, মাদার সেড শাট দ্য ডোর। চতুর্থ, দ্য সেলার সেড টু আস দেয়ার উইল বি স্টর্ম। পঞ্চম, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ষষ্ঠ, দ্য চাইল্ড সেড টু হিজ ফাদার প্লিজ গিভ মি এ টয়। এই যে ছটা বলেছি, এই এক্স্যাক্ট এগুলোই আসবে তা নয়, কিন্তু এই ধরনের, অর্থাৎ আমি হয়তো বলছি শাট দ্য ডোর, এটা থাকতে পারে ওপেন দ্য উইন্ডো, এইভাবে তোমাদের প্রশ্ন আসবে। দ্বিতীয়, এক্ষেত্রে বুঝতে পারছো কম্বাইন দ্য ফলোইং পেয়ার্স অফ সেন্টেন্সেস বাই ইউজিং ইনফিনিটিভ, অর্থাৎ ইনফিনিটিভ দিয়ে বাক্যের জয়নিং, সেন্টেন্স জয়নিং। মাই মাদার, প্রথম প্রশ্ন, মাই মাদার ওয়েন্ট টু আগ্রা, সি ওয়ান্টেড টু ভিজিট দ্য তাজমহল।
প্রথম। দ্বিতীয়, দ্য ম্যান হেল্ড এ মিটিং, হি ওয়ান্টেড টু সিলেক্ট এ ম্যানেজার ফর দ্য ফ্যাক্টরি। তৃতীয়, she was too tired, she could not work W-O-R-K. চতুর্থ প্রশ্ন, the school has appointed a new teacher, he would teach Bengali to the students. পঞ্চম, he has a large family, he has to maintain it. এটার উত্তর হবে he has a large family to maintain. 6 নম্বর, I speak the truth, I am not afraid of it. তাহলে এটার উত্তর হবে I am not afraid to speak the truth. সপ্তম, every football team has a coach, he directs the player. এটার উত্তর হবে every football team has a coach to direct the players. যেগুলো আমি আমার যে গ্রামার সংক্রান্ত ভিডিও আছে সেগুলোর বাইরে যেগুলো লিখেছি সেগুলো আমি উত্তর বলে দিলাম। এরপর ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস। ইন্ডিয়া ওন দ্য ওয়ার্ল্ড কাপ ইন ক্রিকেট রিসেন্টলি। দ্বিতীয় প্রশ্ন, দ্য টিচার ওয়াজ টিচিং ইংলিশ, দে ক্লিন দ্য ক্লাসরুম। এখানে দে না থেকে কোনো নাম টামও থাকতে পারে, দ্য স্টুডেন্টসও থাকতে পারে। হি নোজ মি ভেরি ওয়েল, এক্ষেত্রে মনে রাখবে নো এর পরে টু হয়, তাহলে আই এম নোন ভেরি ওয়েল টু হিম। রানি ইজ সিঙ্গিং এ বিউটিফুল সং। তারপর মর্টিমার ইজ রিডিং এ বুক ইন হিজ ফাদার্স লাইব্রেরি। তাহলে এটাও বুঝতে পারছো, এ বুক ইজ বিং রেড বাই মর্টিমার ইন হিজ ফাদার্স লাইব্রেরি, এটা হবে উত্তর। আই টেক ব্রেড অ্যান্ড বাটার ফর টিফিন। এক্ষেত্রে ব্রেড অ্যান্ড বাটার ইজ টেকেন বাই মি ফর টিফিন। এখানে ব্রেড অ্যান্ড বাটার অ্যান্ড থাকলো, এটা একটা নাউন ফ্রেজ, ব্রেড অ্যান্ড বাটার খাবার অর্থে, এটা নাউন ফ্রেজ, তাই ইজ হবে। ইন দ্য ফলোইং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য ফ্রেজেস। এক্ষেত্রে ফ্রেজ এটা দাগ দিতে হবে এবং বলতে হবে কি ধরনের ফ্রেজ। হি ওয়ান্টেড টু স্পিক টু হিজ টিচার, প্রথম। দ্বিতীয়, এট দিস মোমেন্ট ইট ইজ রেনিং হার্ড। তৃতীয়, টু ডু ওয়েল ইন দ্য কম্পিটিশন ইজ মাই এম। চতুর্থ, দে লিভ ইন এ হাউস মেড অফ উড। পঞ্চম, দ্য উইন্ড ব্লিউ উইথ গ্রেট স্পিড, এটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ উইথ গ্রেট স্পিড। ষষ্ঠ, সি ইজ এ লেডি অফ গ্রেট পেশেন্স, এখানে অফ গ্রেট পেশেন্স এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। দ্য কিং ওর এ ক্রাউন মেড অফ ডায়মন্ড, এটাও অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই যে ছটা বললাম, এগুলো যদি তোমাদের কোনো কনফিউশন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আমি তোমাদের কনফিউশন ক্লিয়ার করে দেবো। এছাড়া আন্ডারলাইন দ্য ক্লজ, যেমন আগে ফ্রেজে আন্ডারলাইন করেছিলে এখানে ক্লজে আন্ডারলাইনও থাকতে পারে। প্রথম প্রশ্ন, দ্য চাইল্ড র্যান অ্যাওয়ে অ্যাজ সুন অ্যাজ সি স দ্য স্ট্রেঞ্জ ম্যান। যখনই দেখেছে তখনই পালিয়ে গেছে, এখানে অ্যাজ সুন অ্যাজ সি স দ্য স্ট্রেঞ্জ ম্যান এটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। আই স অ্যান ওল্ড ওম্যান হু ওয়াজ ক্যারিং এ চাইল্ড, এটা খুব সহজ। তৃতীয়, এক্ষেত্রে আমার একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, তৃতীয় হবে দ্য ডগ ফলোজ হিজ মাস্টার wherever he goes, wherever he goes এটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। উই অল থট দ্যাট ইট উড নট রেইন টুডে, এটা নাউন ক্লজ। আই এক্সপেক্ট দ্যাট আই শ্যাল গেট এ প্রাইজ, এটাও নাউন ক্লজ। দ্য আমব্রেলা হুইচ হ্যাজ এ ইয়েলো হ্যান্ডেল ইজ মাইন, এটা হুইচ হ্যাজ এ ইয়েলো হ্যান্ডেলটা হবে, ওটাই আন্ডারলাইন করতে হবে এবং এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ইজ মাইনটা কিন্তু আন্ডারলাইন করলে হবে না, হুইচ হ্যাজ এ ইয়েলো হ্যান্ডেল এই অংশটুকু আন্ডারলাইন হবে। সপ্তম, when I was younger I used to fly kites, when I was younger এটা হবে নাউন ফ্রেজ। I remember the house where I was born, where I was born এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবারে fill in the blanks with correct form of the given verbs in brackets, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে থাকা যে ভার্বগুলো আছে তার সঠিক ফর্ম দিয়ে উত্তর করতে হবে। দ্য মেয়র ড্যাশ ব্র্যাকেট আছে গো টু পুনে নেক্সট উইক, এটার উত্তর হবে উইল গো বা ইজ গোয়িং, দুটো উইল গো ইজ গোয়িং যে কোনো একটা করলেই হবে। বাই নেক্সট ডিসেম্বর এখানে হবে উই শ্যাল হ্যাভ বিন স্টেইং, এগুলো তো আমরা প্রশ্নে এর আগে আমার যে গ্রামার সংক্রান্ত ভিডিও আছে সেখানে উত্তর করে দিয়েছি। তৃতীয়, পারহ্যাপস দে ভিজিট ডুয়ার্স লেটার, এটা দেখে নেবে। চতুর্থ প্রশ্ন, দ্য বয় হ্যাজ বিন ওয়াচিং হবে টেলিভিশন সিন্স মর্নিং। পঞ্চম প্রশ্ন, আই শ্যাল বি 13 নেক্সট সানডে। ষষ্ঠ প্রশ্ন, আই ডু এটা হবে হ্যাড বিন ডুইং সাম ওয়ার্ক হোয়েন সি কল্ড মি।
সরি, আই হ্যাড বিন ডুইং, হ্যাঁ এটা আই হ্যাড বিন ডুইং হবে। সপ্তম প্রশ্ন, আই ড্যাশ দ্যাট ইউ উড কাম, তাহলে আই থট দ্যাট ইউ উড কাম, আমি ভেবেছিলাম যে তুমি আসবে। অষ্টম প্রশ্ন, হি রিডস এ নিউজ পেপার ডেইলি, এখানে রিডস হবে। নবম প্রশ্ন, রাজু ড্যাশ হিজ মেল বিফোর হি লেফট, রাজু হ্যাড টেকেন, এখানে দুটো পাস্ট টেন্স আছে তাহলে বুঝতেই পারছো রাজু হ্যাড টেকেন হবে। এই যে আমি যেগুলো বললাম তোমাদের, কারেক্ট ফর্ম অফ ভার্ব, তারপরে ডুয়েস ডাইরেক্টেড এর মধ্যে আমি তো বলেছি ইনফিনিটিভ দিয়ে ভয়েস, ইনফিনিটিভ দিয়ে জয়েনিং, এছাড়া আমি নারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ এগুলো বলেছি, এছাড়া কারেক্ট ফর্ম অফ ভার্ব, এগুলো তোমরা যদি দেখে যাও আমার মতে বেশিরভাগ স্কুলেই এগুলো থেকেই প্রশ্ন আসবে। এবারে একদম এক্সাক্ট না এলেও টাইপটা এগুলোই থাকবে, বিশেষ করে ইনফিনিটিভ দেওয়া জয়েনিং এ এর বাইরে কোনো প্রশ্ন আসবে বলে আমি মনে করি না। যে যে সমস্ত ইনফিনিটিভ দেওয়া প্রশ্ন আসবে সেগুলো এর মধ্যেই আসবে। তোমরা এগুলোর উত্তর ভালোভাবে করে যাও। যদি কোনো উত্তরে অসুবিধা থাকে তো আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে বা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি সেগুলোর উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। এখন আলোচনা করছি সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ, রাইটিং স্কিল সম্পর্কে। এটার থেকে বেশি সকলের আগ্রহ থাকে। তো আমি যে অংশগুলো বলে দিয়েছি এইগুলোর মধ্যে থেকেই তোমাদের আসা উচিত। বেশিরভাগ স্কুল, ম্যাক্সিমাম স্কুলে কিন্তু এই টপিকগুলোর মধ্যে থেকেই আসবে। এখন তাহলে টপিকগুলো দেখে নিই। তোমাদের যে সমস্ত রাইটিং স্কিলগুলো অবশ্যই দেখে যেতে হবে সেগুলো এখন দেখে নাও। প্রথম, রাইট অ্যান অটোবায়োগ্রাফি অফ এ ব্রোকেন বাইসাইকেল, এটা খুব গুরুত্বপূর্ণ। এটারই অথবা হিসাবে থাকতে পারে, ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস রাইট অ্যান অটোবায়োগ্রাফি অফ অ্যান আউল এনজয়িং দ্য নাইট, এই দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা খুব বেশি। দ্বিতীয়, সাপোজ ইউ ফাইন্ড ইউরসেলফ অ্যালোন ইন এ রেলওয়ে স্টেশন অ্যাট নাইট, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ডেসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স, তুমি স্টেশনে একা আছো সেই অভিজ্ঞতা জানিয়ে 80 শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখো। অথবা এটারই একটা বিকল্প থাকতে পারে, সাপোজ ইউ স্পেন্ট এ মুনলাইট নাইট ইন এ ফরেস্ট গেস্ট হাউস, তুমি জঙ্গলের অতিথিশালায় একটা চন্দ্রালোকিত রাত কাটিয়েছো, রাইট এ প্যারাগ্রাফ অফ অ্যাবাউট 80 ওয়ার্ডস অন ইউর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা 80 শব্দের মধ্যে একটা অনুচ্ছেদ আকারে লেখো। মেনশন দ্য সাউন্ডস দ্যাট ইউ হার্ড দেয়ার, তুমি যে যে শব্দ শুনেছো সেখানে সেই শব্দগুলো উল্লেখ করো। অথবা দুটো বললাম, এক্ষেত্রে 3 নম্বর রাইটিং স্কিল যেটা দেখে যাওয়া উচিত তোমাদের, সাপোজ ইউর ফ্রেন্ড হু লিভস ইন এ হোস্টেল ইজ মিসিং হিজ অর হার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ধরে নাও তোমার কোনো বন্ধু এক হোস্টেলে থাকে, সে তার পরিবারকে মিস করছে বা তার বন্ধু বান্ধবীদের মিস করছে। হি অর সি ইজ ফিলিং ভেরি লোনলি অ্যান্ড স্যাড, সে নিজেকে খুব একা এবং দুঃখিত অনুভব করছে। রাইট এ লেটার ইন্সপায়ারিং হিম অর হার টু কোপ উইথ হিজ অর হার প্রেজেন্ট সিচুয়েশন, তার বর্তমান পরিস্থিতিকে কিভাবে সে মোকাবিলা করবে এবং তাকে উদ্বুদ্ধ করার জন্য একটা চিঠি লিখো। চতুর্থ, একটা স্টোরি রাইটিং, রাইট এ শর্ট স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোইং হিন্টস, গিভ এ সুটেবল টাইটেল টু দ্য স্টোরি, 80 শব্দের মধ্যে নিম্নলিখিত সূত্রগুলো ব্যবহার করে একটা গল্প লিখো এবং তাতে একটা উপযুক্ত শিরোনাম দাও। টাইটেল, এ ফার্মার ফাইন্ডস এ স্নেক অলমোস্ট ডেড উইথ কোল্ড, ব্রিংস ইট হোম, ওয়ার্মস ইট, সেভস ইটস লাইফ, দ্য স্নেক ইজ অ্যাবাউট টু বাইট দ্য ফার্মার সন, দ্য ফার্মার চেজেস অ্যাওয়ে দ্য স্নেক। এই পয়েন্টগুলো ব্যবহার করে, এই হিন্টগুলো ব্যবহার করে তোমাদের স্টোরি লিখতে হবে। অথবা একদম শেষ বলছি আমি, রাইট অ্যান ইমাজিনারি কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড ডিসকাসিং দ্য অ্যাডভান্টেজেস অফ ভিজিটিং এ লাইব্রেরি রেগুলারলি, একটা গ্রন্থাগারে আমাদের রেগুলারলি মানে কিছুদিন পর পর কেন যাওয়া উচিত, এই আলোচনা, এই বিষয়টা নিয়ে তোমার এবং তোমার বন্ধুর মধ্যে একটা কাল্পনিক কথোপকথন রচনা করো। এই 5টা তোমাদের দেখে যেতেই হবে, কারণ ক্লাস 8 আমি আগেও বলেছি মোস্ট ভার্সাটাইল সিলেবাস, তাতে রাইটিং স্কিলের ক্ষেত্রেও খুব ভার্সাটাইল। তো এত ধরনের রাইটিং স্কিল আছে যে এগুলো না দেখলেই নয়, এবং আমার বিশ্বাস তোমাদের ক্লাস 8 এর রাইটিং স্কিল কিন্তু আসবে তোমাদের বইয়ের মধ্যে থেকে, বইয়ের বাইরে কিন্তু আসবে না। এবার যদি কোনো স্কুল আলাদা করে লিখিয়ে রেখেছে সেটা হতে পারে, কিন্তু নইলে বেশিরভাগ স্কুলের ক্ষেত্রে এগুলোর মধ্যেই রাইটিং স্কিল আসা উচিত। এখন আমি বোনাস ডিসকাশন অর্থাৎ কিছু বাড়তি অংশ তোমাদেরকে বলে দিচ্ছি,
যে অংশগুলো বলেছি সেই অংশগুলো তো অবশ্যই দেখে যাবে, কিন্তু কেউ যদি আরো ভালো প্রিপারেশন নিতে চাও তাহলে তাদেরকে এই অংশগুলোও দেখে নিতে হবে। প্রোজের প্রথম যে অংশটা আমি দেখতে বলবো সেটা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পেজ 92 তে পাবে। এই অংশটা থেকে আমি কোনো প্রশ্ন বলে দিচ্ছি না, তোমরা এই অংশটা একটু পড়ে যাবে। কোন স্কুলে, রেয়ার কোন স্কুলে এই অংশ থেকেও প্রশ্ন হতে পারে। এটা টেলস অফ চাইল্ডহুড তোমরা পেজ নাম্বার 92 তে খুঁজে পাবে। দ্বিতীয় অংশটা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পেজ 99 এ খুঁজে পাবে। এটা মিডনাইট এক্সপ্রেস নামে যে গল্পটা তোমাদের লেসন 11 এ আছে সেই অংশটা, এবং শুরুর অংশটা তোমরা এই অংশটাকেও একটু দেখে যেতে পারো, এটা থেকেও প্রশ্ন কোথাও কোথাও হতে পারে। তৃতীয় অংশটা তোমরা খুঁজে পাবে পাঠ্য বইয়ের পেজ 93 তে, এটা টেলস অফ চাইল্ডহুড এই অংশটা থেকে আছে। এই অংশটাও তোমরা অবশ্যই দেখে নিতে পারো যদি আরো ভালো প্রিপারেশন করতে চাও। এছাড়া আমি একটা রাইটিং স্কিল বলে দিচ্ছি। সাপোজ ইউ হ্যাভ এ বার্ড দ্যাট টকস অ্যান্ড প্লেজ উইথ ইউ। ধরে নাও তোমার একটা পাখি আছে যেটা তোমার সাথে কথা বলে, খেলে। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস অন হাউ ইউ স্পেন্ড এ ডে উইথ দ্য বার্ড ডিউরিং দ্য সামার ভ্যাকেশন। তুমি ওই পাখিটার সাথে গ্রীষ্মের ছুটিতে কিভাবে একটা দিন কাটিয়েছিলে এই বিষয়ে 80 শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লেখো। এটাও তোমরা দেখে যেতে পারো। এই অংশটা কোথাও কোথাও কোনো স্কুলে এই অংশটা থেকে প্রশ্ন হতে পারে। আমি যে রাইটিং গুলো বলেছি সেগুলো ছাড়াও এটা তোমরা দেখে নিতে পারো। আজকের এই বড় ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে এই বিষয়টা নিশ্চিত করে রাখছি, এই ভিডিওটা যারা দেখেছো তারা কিন্তু প্রশ্নপত্র কমন পাবে। আনসিনে আমি কিছু দিইনি, কারণ টপিক দেওয়া বা প্যারাগ্রাফ দেওয়া খুব মুশকিল। তবে আনসিন, ইনফরমেটিভ আনসিন পড়ে যাবে। কোনো রিপোর্ট এই ধরনের কিছু আসবে না এই ক্লাস 8 এর ক্ষেত্রে। ইনফরমেটিভ আনসিন তোমরা কোশ্চেন ব্যাংক বিভিন্ন জায়গা থেকে প্র্যাকটিস করে যাবে। এছাড়া আমার গ্রামার এবং রাইটিং স্কিলের যে টপিকগুলো আমি বলেছি এগুলোর প্রত্যেকটার উপর আলাদা করে ভিডিও বানানো আছে, তোমরা সেগুলো অবশ্যই দেখে নেবে। এবং তোমাদের যদি কোনো ধরনের কোনো অসুবিধা থাকে ইংরেজি সংক্রান্ত, তাহলে আমাকে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগের জন্য সেখানে তোমরা মেসেজ করে পাঠাবে। আমি নিশ্চয়ই সেগুলোর উত্তর দিয়ে তোমাদের সমাধান করার চেষ্টা করব। এরকম সমস্ত আকর্ষণীয় এবং প্রয়োজনীয় ভিডিওর জন্য আমি সবাইকে অরিস ইংলিশ এডুকেশন দেখতে অনুরোধ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।